তোমাদের খেয়াল আছে এর আগে আমরা দ্রবণ সম্পর্কে আলোচনা করছিলাম, লাস্ট আমরা দাব্যতা সম্পর্কে আলোচনা করেছি। তো দেখো এখন আমরা শুরু করছি দ্রবণের আরেকটা অংশ, সম্পৃক্ত, অসম্পৃক্ত ও অতিপৃক্ত দ্রবণ। অর্থাৎ এই দ্রবণগুলো আমরা কাকে বলবো। প্রথম কথা দেখো এইগুলো কি, এটা কি? তিন প্রকারের দ্রবণ। কিসের ওপর ভিত্তি করে তিন প্রকারের দ্রবণ? দ্রবণে উপস্থিত দাবের পরিমাণের উপর। তাহলে দেখো দ্রবণে উপস্থিত দাবের পরিমাণের উপর ভিত্তি করে দ্রবণ তিন প্রকারের। একটা হচ্ছে অসম্পৃক্ত, সম্পৃক্ত, অতিপৃক্ত দ্রবণ। এখন এই দ্রবণ কোনগুলোকে আমরা অসম্পৃক্ত বলবো, তাকেই সম্পৃক্ত বলবো। তবে দেখো এই সম্পৃক্ত কথাটা তোমরা দ্রবণে আলোচনা করার সময় এর আগে শুনে এসছো, ঠিক আছে? তো এখানে দেখো একটা উদাহরণ দিয়ে আলোচনা করা যাক। ধরো একটা বিকার নেওয়া হয়েছে, বিকারে 100 ml জল আছে, সেই জলের মধ্যে 1 চামচ সাধারণ লবণ অর্থাৎ NaCl যোগ করা হলো, যোগ করে কাঁচদণ্ড দিয়ে নাড়ানো হলো। এই ঘটনাটা করা হচ্ছে একটা নির্দিষ্ট উষ্ণতায়। কত উষ্ণতায়? 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। তাহলে যখন 1 চামচ NaCl যোগ করে, সাধারণ লবণ যোগ করে কাঁচদণ্ড দিয়ে নাড়ানো হলো, তখন দেখা গেল কি আছে, NaClটা পুরোপুরি দ্রবীভূত হয়ে গেল। তাহলে এইটা দ্রবীভূত হয়ে গেল 1 চামচ। এরপরে দেখো আরো 1 চামচ যোগ করা হলো NaCl, আবার কাঁচদণ্ড দিয়ে নাড়ানো হলো, আবার দেখা গেল দ্রবীভূত হয়ে গেল। পরে আরো 1 চামচ যোগ করা হলো, আবার কাঁচদণ্ড দিয়ে নাড়ানো হলো, এবং আবার দেখা গেল যে তোমার কি আছে, দ্রবীভূত হয়ে গেল। তাহলে পরপর 3 চামচ যোগ করেছি এবং কাঁচদণ্ড দিয়ে নাড়িয়েছি, পরপর 3 চামচ দ্রবীভূত হয়ে গেছে। এরপরে দেখো আরো 1 চামচ যোগ করলাম, আরো 1 চামচ যোগ করলাম, যোগ করে দেখা গেল যে এইটা দ্রবীভূত হলো না। তাহলে দ্রবীভূত যখন হলো না তখন এটা কি হবে? যদি আমরা বিকারটাকে কল্পনা করি, এই জল ছিল, তাহলে এই যে চামচ, চতুর্থ যে চামচটা যোগ করেছিলাম, সেটা কি হবে? এই দ্রবণের নিচে থিতিয়ে পড়বে। আমি যদি বোঝানোর জন্য ধরে নিই, দেখো যে 3 চামচ পর্যন্তই সম্পূর্ণ দ্রবীভূত হয়েছে, তারপরে একটা দ্রবীভূত হয়নি। তাহলে খেয়াল করো, প্রথম চামচ দ্রবীভূত হয়েছে, দ্বিতীয় চামচ দ্রবীভূত হয়েছে, তৃতীয় চামচও দ্রবীভূত হয়েছে। তাহলে এই তৃতীয় চামচের পর চতুর্থ চামচ যখন যোগ করেছি, দ্রবীভূত হয়নি। তাহলে দেখো এই অবস্থায় যখন দ্রবীভূত করেছি, আরো দ্রবীভূত হতে চাই, দ্বিতীয় চামচ দ্রবীভূত করার পর আরো দ্রবীভূত হতে চাই, কিন্তু তৃতীয় চামচ দ্রবীভূত করার পরে আর দ্রবীভূত হতে চায় না। তাহলে এই অবস্থায় দ্রবণটা কি অবস্থায় আছে? এই অবস্থায় আছে দেখো, সর্বাধিক যতটা দাব দ্রবীভূত হয় ততটাই আছে। অর্থাৎ এই দ্রবণে 3 চামচ দ্রবীভূত করার পরে দ্রবণটায় কি আছে? অর্থাৎ 100 ml জলে সর্বাধিক যতটা সাধারণ লবণ দ্রবীভূত হয় ততটাই আছে, ওর থেকে বেশি দ্রবীভূত হবে না। এই যে দ্রবণটা সর্বাধিক যতটা দ্রবীভূত হয় ততটা থাকলে যে দ্রবণ উৎপন্ন করে তাকে আমরা কি বলবো? সম্পৃক্ত দ্রবণ। তাহলে খেয়াল করো, সম্পৃক্ত দ্রবণ কাকে বললাম? কোন দাবকে সর্বাধিক একটা নির্দিষ্ট উষ্ণতায় সর্বাধিক যতটা পরিমাণ দাব দ্রবীভূত হতে পারে ততটাই দাব থেকে যে দ্রবণ উৎপন্ন করবে সেই দ্রবণটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। এবার তাহলে দেখো প্রথম 2 চামচ যোগ করার পরে কি হয়েছিল, দ্রবণটা কি ছিল?
দেখো এই চামচ যোগ করার পরে আরো দ্রবীভূত হতে চায়, দ্বিতীয় চামচ যোগ করার পরে আরো দ্রবীভূত হতে চায়, তাহলে এই প্রথমটা বা প্রথম দুটো এর ক্ষেত্রে কি বলবো, যে সর্বাধিক যতটা দাবও দ্রবীভূত হওয়া উচিত তার থেকে কম আছে। তাহলে এখানে কি বলবো, সর্বাধিক যতটা দাবও থাকা দরকার, বা থাকা দরকার না বলে সর্বাধিক যতটা দাবও দ্রবীভূত হয় তার অপেক্ষা কম আছে। তাহলে সর্বাধিক যতটা দাবও দ্রবীভূত হয় তার অপেক্ষা কম আছে, এই দ্রবণকে আমরা কি বলবো, এই দ্রবণকে বলবো অসম্পৃক্ত দ্রবণ। অসম্পৃক্ত দ্রবণ। তাহলে সর্বাধিক যতটা দাবও দ্রবীভূত থাকা দরকার ততটাই যদি থাকে তাহলে সেটা সম্পৃক্ত দ্রবণ, আর তার অপেক্ষা কম অর্থাৎ দ্রবণে যদি আরো দাবও দ্রবীভূত করা যায় সেরূপ দ্রবণকে আমরা কি বলবো, অসম্পৃক্ত দ্রবণ। আচ্ছা এবার দেখো আমরা অতিপিক্তটাকে একটু বোঝার চেষ্টা করি। বলছি দেখো এই চতুর্থ যখন চামচটা দ্রবীভূত করেছিলাম 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রবীভূত হয়নি। এবার দেখো উষ্ণতা বাড়ালাম, অর্থাৎ এখানে কি হচ্ছে, তাপ দিলাম, উষ্ণতা বৃদ্ধি করলাম, করে কত করছে, 35 ডিগ্রি সেন্টিগ্রেড করতে দেখলাম যে এখানে যে দাবটা এখানে দেখো থিতিয়ে পড়েছিল চতুর্থ চামচটা, সেটা দেখবো যে এখানে তোমার কি হয়ে গেছে, এটা দ্রবীভূত হয়ে গেছে, অর্থাৎ এখানে আর কোনো দাবও থিতিয়ে পড়েনি। কখন, যখন তোমার কি আছে, উষ্ণতা বৃদ্ধি করেছি 35 ডিগ্রি, কারণ তোমরা জানো উষ্ণতা বৃদ্ধি করলে দাব্যতা বেড়ে যায়। এবার দেখো তাহলে এখানে এই পর্যন্ত এটা ঠিক ছিল, এইটা এই উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণ হতেও পারে আবার নাও পারে। এবার তাহলে উষ্ণতা বৃদ্ধি করে আমরা অতিরিক্ত যে দাবটা নিচে থিতিয়ে পড়েছিল সেটাকে দ্রবীভূত করেছি। এবার দেখো খুব ধীরে ধীরে আবার শীতল করছি, শীতল করছি করে কত ডিগ্রিতে নিয়ে এলাম, আবার আগের উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিয়ে এলাম। তখন আমরা কি দেখতে পেলাম, খুব ধীরে ধীরে খুব সাধারণভাবে করেছি, অর্থাৎ দ্রবণে নিচে কোনো থিতিয়ে পড়েনি। আচ্ছা এবার খেয়াল করো তো 25 ডিগ্রিতে ক চামচ দ্রবীভূত হওয়ার কথা ছিল, 3 চামচ। আমরা উষ্ণতা বাড়িয়ে 4 চামচ দ্রবীভূত করেছি, করে আবার সেই উষ্ণতায় পূর্বের উষ্ণতায় নিয়েছি শীতল করে, তখনও দেখছি তোমার 4 চামচই দ্রবীভূত হয়ে আছে। তাহলে এই উষ্ণতায় এখান থেকে আমরা কত পেয়েছিলাম, যদি আমরা চামচ হিসেবে রাফলি বলি তাহলে দাব্যতা ছিল 3 চামচ, কিন্তু এখানে 4 চামচ দ্রবীভূত হয়ে আছে। তাহলে কি বলতে পারি, যে সর্বাধিক যতটা দাবও দ্রবীভূত হওয়া দরকার তার অপেক্ষা বেশি আছে। তাহলে এখানে দেখো সর্বাধিক যতটা দাবও দ্রবীভূত হয় তার অপেক্ষা বেশি দাবও আছে, তার অপেক্ষা বেশি দাবও আছে। তাহলে সর্বাধিক যতটা দাবও থাকা দরকার তার অপেক্ষা যদি বেশি দাবও থাকে তাহলে তাকে আমরা তোমার কি বলবো, তাকে বলবো অতিপিক্ত দ্রবণ। অতিপিক্ত দ্রবণ। এই দ্রবণটাকে দেখো খেয়াল করো খুব ধীরে ধীরে এবং স্থিরভাবে রেখে শীতল করেছিলাম, কারণ এই দ্রবণটা তোমার কি হয়ে যায়, খুব অস্থায়ী হয়ে যায়। যদি নাড়িয়ে দেওয়া হয় তাহলে অতিরিক্ত যে দাবন, অতিরিক্ত যে 1 চামচ এর মধ্যে দ্রবীভূত হয়ে আছে দাব্যতা অনুসারে, সেটা কি হবে, থিতিয়ে পড়বে, অর্থাৎ এটা তোমার কি হচ্ছে, খুব অস্থায়ী দ্রবণ। তাহলে আমরা কি দেখলাম, সর্বাধিক যতটা দাবও দ্রবীভূত হতে পারে সেই রূপ দাবও থেকে যে দ্রবণ উৎপন্ন করবে সেটা সম্পৃক্ত দ্রবণ, তার অপেক্ষা কম থাকলে অসম্পৃক্ত দ্রবণ, আর যদি কোনো বিশেষ পদ্ধতিতে তার অপেক্ষা বেশি দাবও দ্রবীভূত করা হয় তাহলে সেটা হবে তোমার কি আছে, অতিপিক্ত দ্রবণ। এবং অতিপিক্ত দ্রবণটা অস্থায়ী। তো
তো এখানে দেখো আমরা একটা অতিপিক্ত দ্রবণ প্রস্তুতি দেখব। অতিপিক্ত দ্রবণ, হাইপো দ্রবণ প্রস্তুতি। হাইপো অর্থাৎ তোমার কি আছে, সোডিয়াম থায়োসালফেট Na2H2O3 5H2O। বলছে দেখো একটা এরকম টেস্ট টিউব নেওয়া হলো, এটা একটা কঠিন ক্লাস। টেস্ট টিউব নেওয়া হলো, টেস্ট টিউবের মধ্যে এরকম সোডিয়াম থায়োসালফেট ক্লাস দেয়া হলো। এগুলো ক্লাস আকার, নির্দিষ্ট আকার থাকবে, ক্লাস নিয়ে আলোচনা করব। এরপরে কি করা হলো, একে তাপ দেয়া হলো। কিসে? জলগাহে। জলগাহে বসিয়ে ধীরে ধীরে উত্তপ্ত করা হলো। উত্তপ্ত করলে দেখা যাবে যে টেস্ট টিউবের মধ্যে কঠিনটা গলে গেল এবং এই ওর মধ্যে যে ক্লাস জল আছে, অর্থাৎ এই যে ক্লাস জল আছে তার মধ্যে এটা দ্রবীভূত হয়ে একটা স্বচ্ছ দ্রবণ উৎপন্ন করেছে। তাহলে তাপ প্রয়োগ করেছি। এবার এই দ্রবণটাকে আবার তোমার কি আছে, ধীরে ধীরে শীতল করা হলো। শীতল করা হলো। শীতল করলে দেখব যে তোমার কি আছে, দ্রবণটা সেই আগের মতো খুব ধীরে ধীরে যদি শীতল করি তাহলে দেখব যে দ্রবণটাই দ্বিতীয় পর্যায়ে তাপ দেওয়ার পরে যে পর্যায়ে যেমন স্বচ্ছ দ্রবণ উৎপন্ন হয়েছিল সেরকম স্বচ্ছ দ্রবণই আছে। তাহলে এখানে খেয়াল করো, এখানে এই শুধুমাত্র এই লবণটা কি হয়েছে, গ্লাস জলের মধ্যে দ্রবীভূত হয়েছে। আচ্ছা, শীতল করার সময় বলি এই মুখে কিছুটা সাধারণত এই তুলো যোগ করে, এখানে কিছু তুলো দিয়ে এটাকে ধীরে ধীরে শীতল করা হয়। তো এখানে দেখো এই গ্লাস জলের মধ্যে এই লবণটা দ্রবীভূত হয়ে আছে। তাহলে এই জলের মধ্যে যতটা তোমার লবণ বা দাবও থাকা উচিত, এখানে তার অপেক্ষা বেশি দাবও আছে। সেই কারণে তোমার কি আছে, এটা একটা তোমার কি আছে, অতি পিক্ত দ্রবণ। আগের মতো এই দ্রবণটা কি হয়ে যায়, খুব অস্থায়ী। দেখো বলেছি শীতল করার সময় খুব ধীরে ধীরে নাড়ানো হয় না, করা হয়। একে দেখো যদি এরকম করা হয়, এই অবস্থায় রেখে যদি ঝাঁকানো হয় বা নাড়ানো হয়, তখন দেখা যাবে সঙ্গে সঙ্গে কি হলো, আগের অবস্থায়, অর্থাৎ তোমার কি আছে, কোটি ক্লাস এর মধ্যে ফিরে আসবে। কেন ফিরে এলো? অন্য দ্রবণের ক্ষেত্রে তো এই ঘটনা হয়নি। কোনো দ্রবণকে নাড়ালে তোমার কি হয়, যে দাবগুলো কঠিন তো হয়ে যায়নি। এখানে কেন হলো? কারণ এখানে তোমার কি আছে, যতটা দাব, অর্থাৎ দাবকের মধ্যে যতটা দাব দ্রবীভূত থাকা দরকার তার অপেক্ষা অনেক বেশি দাবক দ্রবীভূত আছে। সেই জন্য এখানে তোমার কি আছে, আবার কঠিন অবস্থায় ফিরে এলো। তাহলে এইভাবে তোমরা কি আছে, আমরা সোডিয়াম থায়োসালফেটের বা হাইপো দ্রবণের অতিপিক্ত দ্রবণ প্রস্তুত করতে পারবো। ঠিক আছে, অতিপিক্ত দ্রবণ প্রস্তুত করতে পারবো। এবার দেখো আমরা যে জিনিসটা দেখব, তাহলে আমরা হাইপো দ্রবণ বা অতিপিক্ত দ্রবণ প্রস্তুতি দেখলাম। আর দেখো তোমাদের সাধারণ লবণের সম্পৃক্ত দ্রবণ প্রস্তুতিটা প্রথমেই বলেছি, এই যে জলে অল্প করে যোগ করে যদি তোমার নাড়ানো হয়। এবার আমরা দেখবো একটা দ্রবণ সম্পৃক্ত না অসম্পৃক্ত কিভাবে তাকে শনাক্ত করব। সম্পৃক্ত অসম্পৃক্ত দ্রবণ শনাক্ত করো। অর্থাৎ একটা দ্রবণ আমাকে দিয়েছে, সেই দ্রবণটা সম্পৃক্ত হবে না অসম্পৃক্ত হবে সেটা আমরা কিভাবে জানব। ধরো একটা বিকারের মধ্যে দ্রবণটা আছে, বিকারের মধ্যে দ্রবণটা আছে, তোমাকে বলা হয়েছে এই দ্রবণটা সম্পৃক্ত না অসম্পৃক্ত বলবে। এর একটা নির্দিষ্ট গাঢ়ত্ব আছে। এবার আমি একে সম্পৃক্ত না অসম্পৃক্ত বোঝার জন্য কি করব, এতে কিছুটা দাব যোগ করব। তাহলে দাব যোগ করলে যদি দেখি যে দাব কি হয়ে গেল, দ্রবীভূত হলো, শুধু দ্রবীভূত তো হবে এবং কি হচ্ছে, দ্রবণের একটা গাঢ়ত্ব ছিল,
দ্রবণের আগের যে গাঢ়ত্ব তার অপেক্ষা গাঢ়ত্ব কি হলো, বৃদ্ধি পেল। তাহলে কি হয়েছে দেখো, দাব যোগ করার পরে দাব দ্রবীভূত হয়েছে। দ্রবীভূত তুমি বাহ্যিকভাবে বুঝতে নাও পারো, কেন, ধরো যে দাবটা যোগ করেছি তার কিছুটা দ্রবীভূত হয়েছে, কিছুটা তৃতীয় পড়েছে, এরকম যদি হয় তাহলে গাঢ়ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ দাব দ্রবীভূত হয়েছে। তাহলে যে দ্রবণটা ছিল তাতে দাব যোগ করার পরে কি হয়েছে, দাবটা দ্রবীভূত হয়েছে। তাহলে সর্বাধিক যতটা দাব থাকা দরকার ততটা দাব ছিল না, অর্থাৎ এই দ্রবণটা তখন কি অবস্থায়, প্রাথমিক অবস্থায় কি ছিল, অসম্পৃক্ত দ্রবণ। অসম্পৃক্ত দ্রবণ। এবার দেখো যদি এরকম হয় যে বিকারে দ্রবণটা ছিল, এখানে কিছুটা কি করেছি, দাব যোগ করেছি, দাবটা দ্রবীভূত হয়নি এবং দ্রবণের গাঢ়ত্ব কি হয়ে গেছে, গাঢ়ত্ব বৃদ্ধি ঘটেনি বা গাঢ়ত্বের কোনো পরিবর্তন ঘটেনি। তাহলে গাঢ়ত্বের যদি কোনো পরিবর্তন না ঘটে তাহলে আমরা কি বুঝতে পারবো, যে এখানে কোনো দাব দ্রবীভূত হয়নি, অর্থাৎ দ্রবণটা কি ছিল, সম্পৃক্ত। সম্পৃক্ত দ্রবণ। তাহলে দ্রবণটা যদি সম্পৃক্ত থাকে তাহলে তাতে অতিরিক্ত দাব যোগ করলে সেটা দ্রবীভূত হবে না এবং গাঢ়ত্বেরও পরিবর্তন ঘটবে না। আর দ্রবণটা যদি অসম্পৃক্ত থাকে তাহলে তোমার কি হবে, অতিরিক্ত দাব যোগ করলে সেটা দ্রবীভূত হবে এবং দ্রবণের গাঢ়ত্ব আগের তুলনায় বৃদ্ধি হয়েছে। তাহলে এখানে আমরা সম্পৃক্ত অসম্পৃক্ত দ্রবণের শনাক্তকরণটা বুঝলাম। এবার দেখো ওখানে উল্লেখ করা ছিল যে উষ্ণতা একটা নির্দিষ্ট উষ্ণতা, তোমরা জানো দ্রবণের একটা নির্দিষ্ট উষ্ণতায় দাব্যতা নির্দিষ্ট। আমরা এবার দেখব তোমার কি আছে, সম্পৃক্ত দ্রবণে উষ্ণতার প্রভাব। অর্থাৎ সম্পৃক্ত দ্রবণে যদি আমরা উষ্ণতা পরিবর্তন করি কি হয়, তাহলে দেখো যদি এরকম হয় উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে উষ্ণতা বৃদ্ধি করলে কি হবে, ধরো এটা একটা নির্দিষ্ট উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণ ছিল, তোমরা জানো উষ্ণতা বৃদ্ধি করলে দাব্যতা বেড়ে যায়। তাহলে উষ্ণতা যদি বৃদ্ধি করে দিই তাহলে কি হবে, ওই উচ্চ উষ্ণতায় তোমার দাব্যতা বেশি, ফলে তাহলে যখন এটা সম্পৃক্ত দ্রবণ ছিল মানে সর্বাধিক দাব ছিল, কিন্তু উচ্চ উষ্ণতা অনুযায়ী তোমার কি আছে, ওর মধ্যে সর্বাধিক দাব নাই, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি করলে এটা তোমার কি হবে, সম্পৃক্ত দ্রবণে পরিণত হবে। অসম্পৃক্ত দ্রবণে পরিণত হবে কোথায়, উচ্চ উষ্ণতায়, অর্থাৎ যে উষ্ণতায় উত্তপ্ত করেছি উচ্চ উষ্ণতায় যদি ওটা থাকে তাহলে উষ্ণতা বৃদ্ধি করলে একটা সম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত দ্রবণে পরিণত হবে। যদি দেখো উষ্ণতা হ্রাস করা হয় তাহলে উষ্ণতা হ্রাস করলে কি হবে, উষ্ণতা আমি কমিয়ে দিলাম, তাহলে কমিয়ে দিলে তোমার এক্ষেত্রে তোমার কি হয়ে যাবে, যে এই উষ্ণতায় আগে যে উষ্ণতায় ছিল সেটা সম্পৃক্ত দ্রবণ, তাহলে উষ্ণতা কমিয়ে দিলে দাব্যতা কমে যাবে, তাহলে দাব্যতা কমে যাওয়ার জন্য তোমার কি হয়ে যাবে, অর্থাৎ কিছুটা দাব অধক্ষিপ্ত হবে বা থিতিয়ে পড়বে। অর্থাৎ উষ্ণতা কমিয়ে দিলে দাব্যতা কমে যাচ্ছে, তাহলে অতিরিক্ত দাবটা কি হয়ে যাবে, প্রাথমিক অবস্থায় একটা অতিরিক্ত দ্রবণ হবে কিন্তু সেটা অস্থায়ী হওয়ার জন্য অতিরিক্ত দাবটা তোমার থিতিয়ে পড়বে। আচ্ছা এবার দেখো অসম্পৃক্ত দ্রবণকে কিভাবে আমরা সম্পৃক্ত দ্রবণ করব, অর্থাৎ একটা দ্রবণ অসম্পৃক্ত আছে তাকে কিভাবে সম্পৃক্ত দ্রবণে পরিণত করব। খুব সহজ এবং সিম্পল, দেখো একটা যে তোমার কি আছে, কিছুটা দাব যোগ করা হলো, কিছুটা দাব যোগ করা হলো, অর্থাৎ অসম্পৃক্ত দ্রবণ মানে যতটা দাব থাকা উচিত ছিল ততটা দাব নাই, ফলে আরো কিছুটা দাব যোগ করে যতক্ষণ না তোমার কি আছে সর্বাধিক দাব দ্রবীভূত হয়, তাহলে দাব যোগ করলে সম্পৃক্ত দ্রবণে পরিণত হবে। এছাড়া আর কিভাবে করতে পারি,
উষ্ণতা হ্রাস করা হলো, উষ্ণতা হ্রাস করা হলো। অর্থাৎ ধরে নাও এটা অসম্পৃক্তটা 25 ডিগ্রি ছিল, 25 ডিগ্রিতে যতটা দাব ছিল সেই অনুযায়ী অসম্পৃক্ত। এখন উষ্ণতা হ্রাস করে এর কত 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা করা হলো। তাহলে 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা করা হলো, করে এই নিম্ন উষ্ণতায় তাহলে দাব্যতা কি হলো, কমে গেল। অর্থাৎ অনেক কম দাব দ্রবীভূত থেকে সম্পৃক্ত দমন হবে। তাহলে এটা নিম্ন উষ্ণতা হ্রাস করে নিম্ন উষ্ণতায় করলে তোমার নিম্ন উষ্ণতায় দ্রবণটা সম্পৃক্ত হবে। তাহলে নিম্ন উষ্ণতায় দ্রবণটি সম্পৃক্ত হবে। এছাড়াও দেখো আমরা অসম্পৃক্ত দ্রবণকে আর কিভাবে সম্পৃক্ত করতে পারি। 3 নম্বরে, যদি তাপ প্রয়োগ করে কিছুটা দাব বাষ্পীভূত করা হয়। অর্থাৎ তাপ প্রয়োগ করে কিছুটা দাবকে আমরা বাষ্পীভূত করে দিলাম, করে দিয়ে এবার সেটাকে তোমার কি হচ্ছে শীতল করে যদি পূর্বের উষ্ণতায় নিয়ে আসি এবং সেই উষ্ণতায় নিয়ে এসে যদি দেখা যায় ওই উষ্ণতায় সর্বাধিক যতটা দাব থাকা উচিত ততটাই দাব দ্রবীভূত আছে, তাহলেও তোমার কি হবে, সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত হবে। তাহলে এই 3 প্রক্রিয়ায় আমরা কোনো অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে পারবো। যদি উল্টোটা হয়, সম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত দ্রবণে পরিণত করা, এটা দেখো একদম সহজ এবং সরল পদ্ধতি আছে। সম্পৃক্ত দ্রবণ, তাহলে 1 নম্বরে দেখো আমি কি করতে পারি, যদি দাবক যোগ করি, দাবক যোগ করা হয়, তাহলে ছিল সম্পৃক্ত, অর্থাৎ ওই দাবকে সর্বাধিক যতটা দাব দ্রবীভূত হওয়ার কথা ছিল সেটাই ছিল, কিন্তু সেখানে কিছু করেছি কি, কিছুটা দাবক যোগ করে দিয়েছি। তাহলে দাবক যোগ করে দিলে আরো কিছুটা ওখানে দাব দ্রবীভূত হতে পারবে, তখন দ্রবণটা কি হয়ে যাবে, অসম্পৃক্ত। আর কি করতে পারি, সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করতে গেলে আর তোমার কি করা যেতে পারে, যদি উষ্ণতা বৃদ্ধি করা যায়। তাহলে উষ্ণতা বৃদ্ধি করা হয়, তাহলে উষ্ণতা যদি বাড়ায়, এখানে দেখো সম্পৃক্ত দ্রবণে কি একটা নির্দিষ্ট উষ্ণতায় সর্বাধিক দাব ছিল, উষ্ণতা বৃদ্ধি করেছি, তাহলে ওখানে কি হবে, উষ্ণতা বাড়ালে দাব্যতা বেড়ে যায়, তাহলে ওই উষ্ণতায় আরো কিছুটা পরিমাণে দাব দ্রবীভূত হতে পারবে, তাহলে আরো কিছুটা পরিমাণে দাব দ্রবীভূত হতে পারবে, সেই জন্য ওই উষ্ণতায় দ্রবণটা তখন কি হয়ে যাবে, অসম্পৃক্ত দ্রবণ হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা তোমার কি আছে, কোন সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত বা অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণে রূপান্তরিত করতে পারবো। তোমরা এগুলোকে ভালো করে মন দিয়ে পড়ো। যদি কোনো জায়গাতে অসুবিধা লাগে বা আগেরও কোনো জায়গায় যদি অসুবিধা লাগে, তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে সেই জায়গাটা আমাকে জানাবে, যে পরের ভিডিওতে চেষ্টা করা হবে সেটাকে ভালো করে বুঝিয়ে দেওয়ার।